কারণ যদি এরকম হয় যে তোমরা পরীক্ষার হলে এসে প্রপারলি তোমাদের ভিতরে যা আছে ওটা প্রেজেন্ট করতে পারলা না, তোমাদের সময় দাও, 1 থেকে 4 ঘন্টা সময় দাও, তোমার বায়োলজি প্রিপারেশন হয়ে যাবে। ভুলগুলো কেন হলো এইটা অ্যানালাইসিস করা। আমাদের বায়োলজিক্যাল ক্লকটা ওই সময়ে এক্সাম দেওয়ার জন্য প্রিপেয়ার হয়ে যাবে। আমি কি প্র্যাকটিস বুক করব? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখন আসলে ভাই ম্যাথের জন্য একটা সুপার সাজেশন দিই। সুপার সাজেশন। এই জিনিসগুলো তোমার করার দরকার নেই। তুমি যখন কনসেপ্ট বুক সলভ করতে যাবা তখন দেখবে থেকে একটা ম্যাথ সংখ্যা সহ কমন পড়েছিল। প্রিপারেশন হয়ে যাচ্ছে। এরপরও তোমাকে আমি কিছু এক্সট্রা সাজেশন দিচ্ছি। সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকের চেয়ে বড় বন্ধু তোমার আর কিছু নাই ভাই। অ্যান্ড যাদের নোট খাতা নাই তারা কি করবে? হচ্ছে মাত্র একদিন, 14 তারিখটা। সো এই যে মাঝখানের একদিনে, এই একদিনে কিন্তু আসলে আহামরি কিছু পড়ে ফেলা যাবে না যে আসলে লাস্ট 10 দিন তুমি কি করবা? আমি যা এতক্ষণে বলেছি এগুলো তো পড়বাই। এর পাশাপাশি এক্সট্রা কিছু করতে হবে কি? অবশ্যই তোমাকে এক্সট্রা কিছু করতে হবে। ঢাবি এবং বুয়েট একটা প্যারালাল প্রিপারেশন এখন দরকার। একটা বুক এনাফ না। তোমরা যেটা করবা সেটা হচ্ছে উদ্ভাসের। হ্যালো, কি অবস্থা সবার? বুয়েট প্রিলিমিনারি এক্সাম যাদের হয়েছে তাদেরকে অভিনন্দন। এখন তোমাদের সামনে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন এবং বুয়েট রিটেন অ্যাডমিশন এবং সামনে চুয়েট অ্যাডমিশনও রয়েছে। সো সব মিলিয়ে তোমরা বেশ কনফিউশনে রয়েছো যে কোনটার এক্সাম দিবা বা কোনটার এক্সাম দিবা না, কোনটার প্রিপারেশন কীভাবে নিবা। তো আমি আজকে এইসব নিয়ে কথা বলবো যে একটু তীক্ষ্ণভাবে যদি তোমরা চিন্তা ভাবনা করো তাহলেই দেখবা যে তোমরা দুইটা ঢাকা ইউনিভার্সিটি বুয়েট চুয়েট সবগুলো প্রিপারেশন কিন্তু কমপ্লিট করতে পারতেছো। দেখো, আমি যদি ভুল না করে থাকি, তোমাদের ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন হচ্ছে 15 ফেব্রুয়ারি এবং বুয়েট অ্যাডমিশন হচ্ছে 13 ফেব্রুয়ারি। সো মাঝখানে হচ্ছে মাত্র একদিন, 14 তারিখটা। সো এই যে মাঝখানের একদিন, এই একদিনে কিন্তু আসলে আহামরি কিছু পড়ে ফেলা যাবে না যে বুয়েট অ্যাডমিশন আগে নিয়ে দেন তোমরা বুয়েট পরীক্ষা দেওয়ার পরে আবার ঢাবি প্রিপারেশন নেবে, সেই সময়টা কিন্তু তোমাদের নাই। আবার দেখো, বুয়েট প্রিলিতে প্রায় 7,500 স্টুডেন্ট টিকছে, তো এখান থেকে মাত্র 1300 স্টুডেন্ট চান্স পাবে। সো ডেফিনেটলি সবাই চান্স পাবে না। সো তোমাদের একটা বড় অংশ কিন্তু ঢাবিতে শিফট হয়ে যাবে। তো আমার মনে হয় যে তোমাদের ঢাবি এবং বুয়েট একটা প্যারালাল প্রিপারেশন এখন দরকার। এখন এবং সেটা কিভাবে সেটা নিয়ে আজকে কথা বলবো। দেখো, প্রথমে আমি বুয়েট রিটেন নিয়ে কথা বলবো এবং দেন আমি ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিয়ে কথা বলবো। সো তোমাদের কারো যদি বুয়েট প্রিলিতে না হয়ে থাকে তাহলে তোমরা ভিডিও লাস্ট অংশ দেখতে পারো, সেখানে ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিয়ে কথা বলা হবে। আসলে প্রথমে আমরা বুয়েট রিটেন নিয়ে কথা বলি যে লাস্ট 10 দিন আছে আর তোমাদের, এই 10 দিনে তুমি বুয়েট রিটেন নিয়ে আসলে কি করবা। ওকে, আমি একে একে সিকোয়েন্স হিসেবে তোমাদেরকে বলবো যে এই জিনিসগুলো তোমাদের পড়া উচিত। ওকে, প্রথমে আসো ভাইয়া, অবশ্যই তোমার নিজের লেখা একটা নোট আছে, এখন নিজের হাতে বানানো একটা নোট আছে। তোমার প্রথম কাজ হচ্ছে এই নোটটা সব কিছু পড়ে ফেলা, কোনো কিছু যেন বাদ না থাকে। অর্থাৎ যদি এরকম হয় যে কোনো একটা প্রবলেম বা কোনো একটা ম্যাথ বুয়েট রিটেন এক্সামে এসেছে যেটা তোমার নোট খাতায় ছিল বাট তুমি পারো নাই, এটা কিন্তু খুব আফসোস হবে। তবে হ্যাঁ, এখানে ডিপেন্ড করে যে তোমার নোটটা কেমন। তোমার যদি এরকম হয় যে নোটটা অনেক বড়, অনেক হাবিজাবি ম্যাথ তুমি উঠে রাখছো, তো এত বড় নোট কিন্তু পড়ার এখন সময় নেই। সো কমপ্লিট কম্প্যাক্ট একটা নোট তোমাকে পড়তে হবে। আর যদি খুবই বড় নোট হয়ে থাকে, আমরা সাধারণত অনেকে ম্যারাথন ক্লাস করে থাকি, সেগুলো আবার খাতায় লিখে থাকি, তো এত বড় নোট খাতা কিন্তু রিভিশন দেওয়া কঠিন। তখন তুমি নোট খাতা থেকে স্কিপ করে করে ইম্পর্টেন্ট পার্টগুলো তুমি রিভিশন দিবে। অ্যান্ড যাদের নোট খাতা নাই তারা কি করবে? তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে কনসেপ্ট বুক। কনসেপ্ট বুক। এখন আসো আমরা একটু সাবজেক্ট ওয়াইজ কথা বলি। প্রথমেই তোমরা আসো কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে খুবই ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে থিওরি। একটু ভালো করে দেখে রাখো, না হলে পরীক্ষা দিয়ে এসে পস্তাতে হবে। থিওরি, কারণ কেমিস্ট্রি থিওরি পার্ট থেকে কোশ্চেন হবে। তো এটার জন্য থিওরিটিক্যাল কোন পার্ট থেকে কোশ্চেন হতে পারে তার জন্য তুমি কি করবা? কোশ্চেন ব্যাংক নিবা এবং কোশ্চেন ব্যাংকে প্রিভিয়াস ইয়ারে থিওরিটিক্যাল কী কী কোশ্চেন এসেছে সেখান থেকে তুমি আইডিয়া নিয়ে, অলরেডি আইডিয়া কিন্তু হয়ে গেছে, তো নতুন করে আইডিয়া নেওয়ার কিছু নাই। তুমি চাইলে কোশ্চেন ব্যাংক এবং টেক্সট বুক পাশাপাশি রেখে কেমিস্ট্রির থিওরিটিক্যাল প্রিপারেশনটা নিয়ে ফেলবা। দেন আসো কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোতে তুমি কীভাবে প্রিপারেশন নিবে। দেখো, ম্যাথমেটিক্যাল প্রবলেমের প্রিপারেশন নেওয়ার জন্য ওই একই কথা ভাই, লাস্ট মোমেন্টে এসে কোশ্চেন ব্যাংকের চেয়ে বড় বন্ধু তোমার আর কিছু নাই ভাই। একই কথা আমি বলবো, কোশ্চেন ব্যাংক ধরবা। কোশ্চেন ব্যাংকে টাইপগুলোতে চোখ বুলাবা এবং প্রত্যেক টাইপ থেকে একটা করে ইম্পর্টেন্ট ম্যাথ করবা। ইম্পর্টেন্ট মানে কি? যে ম্যাথটা করলে ওই টাইপের বাকি সবগুলো ম্যাথ তুমি পারতেছো, এই টাইপের একটা করে ম্যাথ প্র্যাকটিস করবা। তো এতটুকু করলেই কিন্তু কেমিস্ট্রির তোমার প্রিপারেশন হয়ে যাচ্ছে। এরপরেও তোমাকে আমি কিছু এক্সট্রা সাজেশন দিচ্ছি। সেটা হচ্ছে কি ভাইয়া, আমার মনে হয় এতদিনে তোমার একটা আইডিয়া হয়ে গেছে। আইডিয়া হচ্ছে কোথায় কোথায় তুমি ভুল করো। তো যেখানে যেখানে তুমি ভুল করো বা মনে থাকে না, ওই জায়গাগুলো অবশ্যই, যেখানে ভুল করো ওই জায়গাগুলো মাস্ট তোমাকে দেখতে হবে। একই সাথে তুমি দেখো অর্গানিক কেমিস্ট্রি।
অর্গানিক কেমিস্ট্রিতে যে রিয়াকশনগুলো রয়েছে সেই রিয়াকশনগুলো তোমাকে এখন থেকে প্রতিদিন বারবার চোখ বুলাইতে হবে, বারবার দেখতে হবে। তো এইখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ইনফরমেশনগুলো তোমার মনে থাকতেছে না, যে রিয়াকশনগুলো তুমি ভুলে যাচ্ছ, ওই ইনফরমেশনগুলো তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমার সামনে পিছনে আশেপাশে যে ওয়াল রয়েছে, টেবিল রয়েছে, তুমি যেখানে ফাঁকা পাও ওইখানেই লিখে রাখো, যেন সবসময় তোমার চোখে পড়ে, এবং এটা তোমাকে হেল্প করবে। তাহলে দেখো কেমিস্ট্রির যে মেইন পার্টগুলো যেখান থেকে প্রশ্ন হয় সেই জিনিসগুলো কিন্তু এখানে হয়ে গেছে। আমরা সাবজেক্ট ওয়াইজ খুবই ছোটো করে বলবো, এবং এরপরে সব সাবজেক্ট নিয়ে তোমার এই 10 দিনে আসলে কী করা উচিত সেটা নিয়ে একটু কথা বলতে হবে, এবং দ্যাটস ইম্পর্টেন্ট। আসো আমরা এবার ম্যাথ নিয়ে কথা বলবো। ম্যাথ প্রিপারেশন কীভাবে নেবে? প্রত্যেক চ্যাপ্টারে তোমার যদি নিজের হাতে বানানো নোট খাতা থাকে তাহলে সেটা তুমি অবশ্যই পড়বে, এবং তুমি টেক্সট বুক পড়বে কিনা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এখন কি টেক্সট বুক পড়বো ভাইয়া। দেখো যদি তোমার টেক্সট বুক থেকে স্পেশাল প্রবলেম যেগুলো রয়েছে, প্রবলেমগুলো নিয়ে এই যে আমি প্রথমেই বলছি হাতে নোট বানানো থাকে, তাহলে এখন আর টেক্সট বুক পড়ার দরকার নাই, তুমি ওই নোটটাই বারবার রিভিশন দাও। এখন যদি তোমার কাছে কোনো নোট না থাকে তো তাহলে তুমি কি করবা? তাহলে তুমি জাস্ট কনসেপ্ট বুকে সুন্দর করে টাইপ ওয়াইজ প্রবলেম দেওয়া রয়েছে, সেই টাইপ ওয়াইজ প্রবলেমগুলো তুমি করবা। এখন সব প্রবলেম করবা না ভাই, দরকার নাই, প্রত্যেক টাইপ থেকে 1-2টা করে প্রবলেম করবা। কোনগুলো করবা এটা আশা করি তুমি এতদিনে বুঝে গেছো। দেখো কনসেপ্ট বুকের প্রবলেমগুলো ইম্পর্টেন্ট। কেন আমি কনসেপ্ট বুক বারবার বলতেছি? আমরা 2023 সালে অ্যাডমিশন দিই, সো আমাদের কনসেপ্ট বুক থেকে একটা ম্যাথ সংখ্যা সহ কমন পড়েছিল কনসেপ্ট বুক থেকে। তো তোমাদের বেলায়ও পড়বে এমন না, বাট কনসেপ্ট বুকের টাইপগুলো কাভার করলে ওই টাইপগুলো থেকে কমন পড়বে। যেটা হয়েছে যে কনসেপ্ট বুকে অনেক আইআইটি প্রবলেম ঢুকাইছে, আইআইটি প্রবলেমের লেভেলের কিছু হার্ড প্রবলেম দেওয়া থাকে। তো এই জিনিসগুলো কি তুমি পড়বা না? এই জিনিসগুলো তোমার পড়ার দরকার নেই। তুমি যখন কনসেপ্ট বুক সলভ করতে যাবা তখন দেখবা যে অনেক ম্যাথ রয়েছে যেগুলো আসলে বেশ ট্রিকি, এবং দেখেই মনে হচ্ছে এই ম্যাথটা আসতে পারে। ম্যাথটা সহজ বাট একটু টেকনিক্যালি চিন্তা করতে হয়, ওই টাইপের ম্যাথগুলো তুমি একটু দেখো। এখন আসো ভাইয়া ম্যাথের জন্য একটা সুপার সাজেশন দিই। সেটা হচ্ছে তোমার যদি এমন হয় কোনো স্পেশাল টপিক, যে ওই টপিক থেকে বুয়েট অ্যাডমিশনের রেগুলার কোশ্চেন হচ্ছে, বাট ওই টপিকটাতেই তোমার সমস্যা, ওই টপিক থেকে যে প্রবলেমগুলো আসতেছে তুমি পারতেছো না। যেমন আমাকে কালকে একজন ইনবক্স করছে, ভাইয়া ইন্টিগ্রেশনের এরিয়া রিলেটেড যে প্রবলেমগুলো বুয়েটে আসতেছে ওইগুলো আমি পারতেছি না। তাহলে তুমি কি করবে? দেখো তখন তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে ওই টপিক্সের জন্য টেক্সট বুকের সবগুলো ম্যাথ করে ফেলবে তুমি, অথবা ওই টপিক্সটার তুমি আগে কনসেপ্ট বুক সলভ করো, এরপরে তুমি টেক্সট বুক সলভ করো। এবার আসো ভাই, আমি কি প্র্যাকটিস বুক পড়বো? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তুমি প্র্যাকটিস বুক পড়বা কি না? যদি তোমার প্র্যাকটিস বুক আগের পড়া থাকে, আমি আবারও বলতেছি, যদি তোমার প্র্যাকটিস বুকটা আগের পড়া থাকে তাহলে ডেফিনেটলি তোমাদের কিছু দাগানো ম্যাথ রয়েছে যেগুলো তোমাদের কাছে স্পেশাল মনে হয়েছে, ওই ম্যাথগুলো তুমি এখন করবে। আর যদি তোমার এই কাজটা করা না থাকে তাহলে তুমি প্র্যাকটিস বুক থেকে মিডিয়াম লেভেলের যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো করতে পারো। সব করার দরকার নাই, ইজি প্রবলেম করার দরকার নাই, হার্ড প্রবলেম করার দরকার নাই, মিডিয়াম রেঞ্জের প্রবলেমগুলো তুমি করতে পারো। এতটুকু করলে তোমার ম্যাথের বেস্ট প্রিপারেশন হয়ে যাবে। এখন সব যদি তুমি করতে না পারো, আমি যতগুলো বলছি তুমি সিকোয়েন্স অনুসারে করো। প্রথমে নোট খাতা, দেন টেক্সট বুকের কোনো স্পেশাল প্রবলেম থাকলে সেটা, বা এগুলো না থাকলে তুমি কনসেপ্ট বুক থেকে টাইপ ওয়াইজ প্রবলেম সলভ করার চেষ্টা করো। এখন এখানে আমি কোশ্চেন ব্যাংকটা ওমিট করছি। আসলে আমি কোশ্চেন ব্যাংকটা ওমিট করি নাই, এই যে আমি যে ম্যাটেরিয়ালসের কথা বলছি এগুলো করলে আসলে কোশ্চেন ব্যাংক করা হয়ে যায়। এরপরও তোমরা যদি কেউ চাও যে এইগুলো না পড়ে সবার আগে তুমি কোশ্চেন ব্যাংক পড়বা, এটা আমি কাদেরকে বলতেছি? আমি এতক্ষণ যে কথাগুলো বলছি এটা তাদের জন্য যাদের কোশ্চেন ব্যাংক কমপ্লিট। এখন একদল রয়েছে যাদের কোশ্চেন ব্যাংক কমপ্লিট হয় নাই, কোশ্চেন ব্যাংক থেকে একটা ম্যাথ দিলে তুমি পারবা না। তোমরা ভাই এত কিছু চিন্তা করার দরকার নাই, তোমরা কনসেপ্টের সমস্যা থাকলে কনসেপ্ট বুক খোলো, ওই কনসেপ্টটার প্রবলেম 1-2টা প্রবলেম করে কনসেপ্টটা ক্লিয়ার করো, দেন কোশ্চেন ব্যাংক একদম ঝেড়ে ফেলো। আসো
ম্যাথ নিয়ে অনেক কথা বলছি এবং লাস্টে অ্যাভারেজ কিছু কথাবার্তা বলবো। এবার আমরা ফিজিক্স নিয়ে কথা বলবো এবং আমার মনে হচ্ছে এইবার ফিজিক্সে কঠিন প্রশ্ন হবে। তো এটা তোমাকে মাথায় রাখতে হবে। এখন কঠিন প্রশ্ন হবে দেখে হয়তো তোমরা অনেকে সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারো, ভাই আমি আইআইটির কোশ্চেন ব্যাংক সলভ করে যাবো। হ্যাঁ, এই টাইপের চিন্তা ভাবনা থেকে দূরে থাকো। যে কয়জন আছে, আমি যে টপিকসগুলো বা যে ম্যাটেরিয়ালসগুলোর কথা বলবো এর বাইরে আলতু ফালতু জিনিস পড়া থেকে বাদ থাকো ভাইয়া, নাহলে নিজেকে পস্তাইতে হবে। তো ফিজিক্সে অবশ্যই তোমাদের নোট খাতা থাকা দরকার, কারণ নোট ছাড়া আসলে ফিজিক্স পড়া হয় না। সেই খাতাটা তোমরা পড়বা, দেন তোমরা সেমভাবে কোশ্চেন ব্যাংক পড়বা। এখন কোশ্চেন ব্যাংক থেকে কী পড়বা? আমার মনে হয় কোশ্চেন ব্যাংকে এমন কোনো কঠিন ম্যাথ নাই যেটা তোমরা এতদিনে করো নাই বা সমস্যা আছে। এরপরও কোশ্চেন ব্যাংকের টাইপ থেকে সবচেয়ে হার্ড ম্যাথটা এখন তুমি সলভ করবা। ওকে? তো দেখো, এই যে তুমি নোট খাতা পড়লা, এতে তোমার কি হলো দেখো, এতে কিন্তু তোমার সবগুলো সূত্র ফর্মুলা একবার করে রিভিশন দেওয়া হয়ে গেল এবং পুরা সাবজেক্টটা তোমার মাথার ভিতরে গোছানো একটা রিফ্লেকশন কিন্তু মাথার ভিতরে সৃষ্টি হয়েছে। এরপরে তুমি কি করবা? কোশ্চেন ব্যাংকটা খুলবা অ্যান্ড কোশ্চেন ব্যাংকটা পাতা উল্টাইতে থাকবা। দেখবে এই টাইপ থেকে এই ম্যাথটা একটু ঝামেলা আছে বা এই টাইপের ম্যাথগুলো আমি পারি না, ওইখান থেকে তুমি একটা ম্যাথ করে ফেলো। সেমভাবে তুমি কোশ্চেন ব্যাংকের একটা রিভিশন কিন্তু হয়ে যাবে। দেন ডান, কোশ্চেন ব্যাংক আর করতে হবে না। এবার কি করবে? এবার আসো একটু প্র্যাকটিস বুকের দিকে। প্র্যাকটিস বুকের দিকে আসো। প্র্যাকটিস বুক যদি তোমার আগে করা থাকে তাহলে আমি বলবো ওই কথাই, যে আগে করতে গিয়ে যে ম্যাথগুলোতে তোমার সমস্যা হয়েছে হয়তো দাগায় রাখছো, ওই ম্যাথগুলো এখন সলভ করবা। আর যদি প্র্যাকটিস বুক আগে করা না থাকে তাহলে এখন নতুন করে প্র্যাকটিস বুকের সব করা সম্ভব নাই, তুমি সেমভাবে মিডিয়াম টাইপের ম্যাথগুলো করবা। মিডিয়াম লেভেলে যে প্রবলেমগুলো রয়েছে ওই প্রবলেমগুলো সলভ করবা। তাহলে আমি কি বললাম? কোশ্চেন ব্যাংক বললাম, প্র্যাকটিস বুক বললাম। এখন ভাইয়া কনসেপ্ট বুক কি ফিজিক্সে পড়বো না? কনসেপ্ট বুক তোমার পড়ার দরকার নেই। তবে হ্যাঁ, যদি কোনো কনসেপ্টে ঝামেলা থাকে সেক্ষেত্রে তুমি ওই কনসেপ্টটা কনসেপ্ট বুক থেকে বের করবা অ্যান্ড প্রবলেম সলভ করবা। দ্যাটস ইট। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে আমি মোটামুটি বলে ফেলছি। এখন আমি যা যা বললাম এগুলো আসলে তোমরা জানো, এগুলো এতদিন ধরে পড়ে আসতেছো। তোমরা তোমাদের ইন্টারমিডিয়েট লাইফের শুরু থেকে তোমরা এই জিনিসগুলো পড়ে আসতেছো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। এখন বুয়েট অ্যাডমিশনের লাস্ট 10 দিন তুমি কি করবা? আমি যা যা এতক্ষণে বলেছি এগুলো তো পড়বাই, এর পাশাপাশি এক্সট্রা কিছু করতে হবে কি? অবশ্যই তোমাকে এক্সট্রা কিছু করতে হবে। সেটা হচ্ছে কি ভাইয়া? মডেল টেস্ট। উদ্ভাস থেকে তোমাদের একটা মডেল টেস্ট বুক দিবে। ওই একটা বুক এনাফ না, তোমরা যেটা করবা সেটা হচ্ছে উদ্ভাসের প্রিভিয়াস 2-3 বছরের 2-3 বছরের মডেল টেস্ট বুক কালেক্ট করবা। মোটামুটি সেমই থাকে, একটা দুইটা ম্যাথ হয়তো আলাদা থাকে, বাট আমি 2-3 বছর বললাম, এটা তোমাদের জন্য হেল্পফুল হবে আমি আশা করি। দেন প্রত্যেকটা মডেল টেস্ট বইয়ে প্রায় 5-7টার মতো করে মেবি থাকে, মডেল টেস্ট দেওয়ার অপশন থাকে। তো তুমি যদি 3 বছরের মডেল টেস্ট বুক কালেক্ট করো তাহলে তুমি কিন্তু 15টা মডেল টেস্ট দিতে পারবে। এই জিনিসটা দিবে হচ্ছে নিজে নিজে, এটা কোনো ব্রাঞ্চে গিয়ে না, নিজে নিজে স্টপওয়াচ ধরবা। স্টপওয়াচ ধরে নিজে স্টপওয়াচ ধরে তুমি উদ্ভাসের যে মডেল টেস্ট বুক রয়েছে বুয়েটের জন্য স্পেশালি, ওই বইটা থেকে মডেল টেস্ট দিবা। এবং তুমি দেখবা যে 2 ঘন্টার মধ্যে তুমি কয়টা অ্যান্সার করতে পারতেছো। দেন তুমি নিজের খাতা নিজেই দেখবা, অ্যান্সারের সাথে মিলাবা। তাহলে কি হবে? তুমি বুঝতে পারবা তোমার কোথায় কোথায় ভুল হচ্ছে, নিজেই নিজের ভুলগুলো ধরতে পারবা। এবং এখানে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সেই ভুলগুলো কেন হলো এইটা অ্যানালাইসিস করা, যে কোথায় তোমার ল্যাকিংস রয়েছে এবং ক্যালকুলেশন মিস্টেক কত পার্সেন্ট হচ্ছে, এটা কিভাবে কমিয়ে আনা যায়। এই প্র্যাকটিসটা তোমাকে এই 10 দিনে করে ফেলতে হবে। এর পাশাপাশি তোমরা ব্রাঞ্চে যে এক্সামগুলো হয় ওই এক্সামগুলোও দিবে। এবার আসো ভাইয়া চুয়েট। 1 তারিখে চুয়েট এক্সাম, 1 ফেব্রুয়ারি। আচ্ছা, আর 1 তারিখে চুয়েট এক্সাম। চুয়েট ভর্তি পরীক্ষা কি দিব? যাদের বুয়েট প্রিলি হয়েছে তারা হয়তো ভাবছো অনেকে চুয়েট ভর্তি পরীক্ষা দিবা না। আমার মনে হয় চুয়েটে যেহেতু রিটেন এক্সাম হবে, পরীক্ষাটা দেওয়া উচিত। তাহলে তোমার বুয়েট ভর্তি পরীক্ষার পূর্বে একটা রিটেন এক্সাম দেওয়ার এক্সপিরিয়েন্স হয়ে গেল। চুয়েটের জন্য তাহলে তোমাদের আলাদা করে প্রিপারেশন নেওয়ার দরকার নাই। বুয়েট রিটেনের জন্য যে প্রিপারেশন নিচ্ছ দ্যাটস এনাফ। বাট তুমি এক্সামটা দাও, এক্সামটা দিলে তোমার বুয়েট রিটেনের জন্য একটা প্রি এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এখন আসো আমরা ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো।
যে কীভাবে ডিইউ প্রিপারেশন নেবে তুমি। আমি নিজেও ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট ছিলাম, ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, বাট ডিইউতে আমি এক্সাম দিয়েছিলাম এবং আমি চান্স পেয়েছিলাম। তো মোটামুটি ভালো র্যাঙ্কে চান্স হয়েছিল, তো যে কোনো সাবজেক্ট নিয়ে আমি ঢাবিতে পড়তে পারতাম। তো আমি কীভাবে পড়েছিলাম, ঢাকা ইউনিভার্সিটির জন্য আমি যে সাবজেক্টগুলো থেকে অ্যান্সার করেছিলাম সেগুলো হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। অনেকেই বায়োলজির পরিবর্তে বাংলা ইংলিশ দাগিয়ে থাকো, তো আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অ্যান্সার করছি। এখন দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য স্ট্রং জোন, রাইট? তারপর অনেকে এখানে খারাপ করে থাকে। অনেকে হয়তো ভাবে যে এটার জন্য আমাকে আলাদা করে পড়তে হবে কিনা, আমাকে আলাদা করে হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে কিনা, আমাকে আলাদা করে ক্লাস করতে হবে কিনা। তো ভাই আমি বলি কিচ্ছু দরকার নাই। যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট তোমাদের হ্যান্ড ক্যালকুলেশন নতুন করে শেখা লাগবে না ভাই, তুমি পারবা। তোমাকে আলাদা করে এটার জন্য ক্লাস করতে হবে না। তুমি যেটা করবা সেটা হচ্ছে 2 থেকে 3 বছরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবা। 2 থেকে 3 বছরের। এই কাজটা কখন করবা? তুমি এই যে সামনে 10 থেকে 12 দিন সময় রয়েছে, তোমার অবশ্যই টার্গেট থাকবে বুয়েট রিটেনের প্রতি, বাট মাঝখানে তুমি একটু 2-1 দিন 1-2 ঘন্টা সময় বের করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো সলভ করতে পারো। তাহলে তোমার আইডিয়া হবে এবং তুমি বুঝতে পারবা কীভাবে হ্যান্ড ক্যালকুলেশন করে আগাইতে হয়। তাহলে তোমার জন্য বাকি থাকলে হচ্ছে বায়োলজি, যেটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য একটু প্যারাদায়ক বা ঝামেলা হয়ে দাঁড়াতে পারে না, এটা আসলে দাঁড়ায়। তো বায়োলজির জন্য বিশ্বাস করে আমি অলরেডি অনেক ভিডিওতে এই কথাটা বলেছি যে বায়োলজির জন্য তুমি কী করবে, বেশি কিছু করার দরকার নেই। তুমি প্রতিদিন আমাকে 1 থেকে 1.5 ঘন্টা সময় দাও, 1 থেকে 1.5 ঘন্টা সময় দাও, তোমার বায়োলজি প্রিপারেশন হয়ে যাবে। 1 থেকে 1.5 ঘন্টা সময় উদ্ভাসের যে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক রয়েছে, সেই ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক থেকে তুমি দেখবা প্রত্যেকটা চ্যাপ্টার শুরুর পূর্বে কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে, কিছু বেসিক ইনফরমেশন দেওয়া রয়েছে। তুমি ওই বেসিক ইনফরমেশন একটু একটু করে চোখ বুলাও। এরপরে হচ্ছে তুমি ডিইউ এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করো বায়োলজির জন্য। এর বাইরে যাদের বুয়েট প্রিলিতে হয়ে গেছে তাদের বায়োলজি নিয়ে সময় দেওয়ার দরকার নেই। তুমি যদি বায়োলজিতে একটু খারাপও করো, ফিজিক্স, কেমিস্ট্রি দিয়ে তুমি চান্স পেয়ে যাবে, এবং এরকম অনেক হয়। ঢাকা ইউনিভার্সিটির জন্য আমি একটু সাবজেক্ট ওয়াইজ যদি বলি, দেখো ম্যাথ নিয়ে একটু কথা বলি। ম্যাথ নিয়ে তুমি কী করবা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখলে তোমার যেটা হবে সেটা হচ্ছে তোমার আইডিয়া হবে। তো আইডিয়া হবে কি, দেখো ম্যাথে যেটা করা হয় সেটা হচ্ছে ছোটো ছোটো কিছু প্রশ্ন করা হয়, ছোটো ছোটো প্রবলেমগুলো দেওয়া হয়। তো এই ছোটো ছোটো প্রবলেমগুলো, বাট ছোটো হলেও জিনিসগুলো ট্রিকি থাকে, তোমাকে একটু চিন্তা করতে হয়। তো কী হবে, দেখো তুমি যখন প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন অ্যানালাইসিস করবা তাহলে তোমার আইডিয়া হয়ে যাবে, এবং সেই আইডিয়া থেকে তুমি টেক্সট বুকের ওই রকম ছোটো ছোটো প্রবলেমগুলো তুমি সলভ করতে পারবা। তো তোমার যদি সুন্দর একটা নোট খাতা থাকে এবং কীভাবে সূত্রগুলো আসে, কীভাবে সূত্রগুলো কাজ করে, এটা সম্পর্কে আইডিয়া থাকে, তাহলেই তোমার ঢাবি রিটেনে কোনো সমস্যা হবে না। তো এই যে টেক্সট বুক থেকে এরকম ছোটো ছোটো প্রবলেমগুলো খুঁজে করতে বললাম, এটা কাদেরকে, যাদের বুয়েট রিটেন হয়েছে, যাদের বুয়েট প্রিলি হয়েছে তাদের জন্য নয়, তারা এটা এমনি পারবা। যাদের হয় নাই আমি তাদের জন্য বলতেছি। দেন আসো ফিজিক্সে সূত্রের প্রতিপাদন আসে। তো এটার জন্য বেসিক জিনিসগুলো তোমাকে জানতে হবে। বেসিক জিনিসগুলো কি, তোমরা যখন একদম পড়া শুরু করেছো, মানে ফিজিক্স ফার্স্ট টাইম যখন পড়েছো, যেমন তোমরা ধরো সিম্পল হারমোনিক মোশন পড়ছো। তো সিম্পল হারমোনিক মোশনটা যখন তোমরা প্রথম পড়ছো তখন কিন্তু অনেক সুন্দর করে পড়ছো, সুন্দর করে একটা ফিগার আঁকাইছো, সেখান থেকে সূত্রগুলো কীভাবে কাজ করে, সূত্রগুলো কীভাবে আসে, দেন সূত্রগুলো কীভাবে কাজ করে, মানে ফিজিক্সের যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো কিন্তু তোমার সাথে কথা বলতে চায়, তারা কীভাবে কাজ করে এটা কিন্তু তাদের ভাষায় জানাইতে চায়। এই জিনিসগুলো তোমাকে ফিল করতে হবে। সেটার জন্য তোমরা একদম বেসিক লেভেলে তোমাদের যে নোটগুলো রয়েছে সেটা একটু রিভিউ করতে পারো। তাহলে তুমি ফিজিক্সে সূত্র ডিরাইভ থেকে শুরু করে যে ছোটো ছোটো ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো কিন্তু তুমি পারবে। আর কেমিস্ট্রিতে ভাই থিওরি পড়তে হবে। কেমিস্ট্রি থিওরি কি, হাজারি স্যারের বইটা নিবা, সেখান থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বা। এখন ঘুম নিয়ে একটু কথা বলি, এবং এটা আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ শুধু ঘুমের কারণে যদি এরকম হয় যে তোমরা পরীক্ষার হলে এসে প্রপারলি তোমাদের ভিতরে যা আছে ওইটা প্রেজেন্ট করতে পারলা না, তোমাদের পারফরমেন্সটা খারাপ হয়ে গেল, তখন কিন্তু তুমি চান্স পাবা না অনেক পরিশ্রম করার পরও। দ্যাটস ওয়াই তোমার এই 10 দিনের কাজ হচ্ছে ঠিক সকাল 9টার সময় তুমি মডেল টেস্ট দিতে বসে যাবা। কারণ তোমাদের রিটেন মনে হয় 9টা বা 10টার থেকে হবে,
হবে। তো তুমি যেটা করবা 9টার সময় একটা প্রশ্ন নিয়ে বাসায় অথবা ব্রাঞ্চে রিটেন এক্সাম দেওয়া শুরু করবা। তাহলে যেটা হবে আমাদের বায়োলজিক্যাল ক্লকটা ওই সময়ে এক্সাম দেওয়ার জন্য প্রিপেয়ার হয়ে যাবে। তা না হলে তুমি যদি ঘুমাও দেরিতে, সকালে ঘুম থেকে ওঠো দেরিতে, তাহলে দেখা যাবে যে তুমি পরীক্ষার সময় তোমার ঘুম পাচ্ছে, তুমি ভালো করে কিন্তু অ্যান্সার করতে পারবে না এবং এর কারণেও তোমার ক্যালকুলেশন মিস্টেক হবে। সো ভাইয়া এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সো এতটুকুই ভাই, তোমাদের এখন আর মোটামুটি 10-12 দিনের মতো সময় রয়েছে। তো এই সময়টাতে তোমাদের মাথায় আসলে অনেক প্রশ্ন আসবে, অনেক কনফিউশন আসবে। বুয়েটের সাবজেক্টস ওয়াইজ নিয়ে তোমাদের অনেক কনফিউশন শুরু হয়ে গেছে, অনেকের অনেক ধরনের প্রশ্ন। তো তোমাদের এই ধরনের কোশ্চেনগুলো কমেন্ট বক্সে করতে পারো, আমি ইনস্ট্যান্ট অ্যান্সার দিয়ে দেবো। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বেস্ট উইশেস ফর ইউ। যাদের হয়ে যাচ্ছে, দেখা হবে ক্যাম্পাসে।